স্ক্রিনের দিকে লক্ষ্য করো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের বেসিক অ্যাকাউন্টিং কোর্সের ক্লাস নাম্বার 7 জাবেদা পার্ট 3। কি বললাম? বেসিক অ্যাকাউন্টিং কোর্সের ক্লাস নাম্বার 7 জাবেদা পার্ট 3। আমরা পূর্বে দুইটা জাবেদার পার্ট করছি, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। সেই পার্ট দুটো তোমাদের অবশ্যই করা উচিত যদি জাবেদা সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা জানতে চাও। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা বেশি কথা বলবো না, আজকে জাস্ট আমরা ক্লাস করবো। ওকে, অনেকদিন প্রতিদিন মোটিভেশন দেই, তো যে ক্লাস শুরু হলে যে কথাগুলো না বললেই নয়। আমরা কি ক্লাস শেষ করছি? হিসাব বিজ্ঞান পরিচিতি, লেনদেন চিহ্নিতকরণ, হিসাব সমীকরণ, দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব চক্র, হিসাবের শ্রেণী বিভাগ, ডেবিট ক্রেডিট নির্ণয়। আমরা আছি এখন কোথায়? জাবেদা নির্ণয়। জাবেদা নির্ণয় আমরা কি করছি? দুইটা পার্ট অলরেডি শেষ করি, ফার্স্ট এবং সেকেন্ড পার্ট আমরা অলরেডি শেষ করছি। আজকে কি করব? আজকে আমরা করব হচ্ছে থার্ড পার্ট। ওকে, তো যেই কথাগুলো আমি প্রত্যেকদিন বলি যে তোমাদেরকে অবশ্যই হিসাব বিজ্ঞানের বেসিক ক্লিয়ার করতে চাইলে এই যে হিসাব সমীকরণ যে ক্লাসটা নিছি না, আমি হিসাব সমীকরণ ক্লাসটা অবশ্যই তোমাদেরকে করতে হবে। হিসাব সমীকরণ আমি 3টা পার্ট নিচ্ছি, এই 3টা পার্ট যদি কেউ করে তাহলে আমি তাদেরকে কথা দিচ্ছি যে হিসাব সমীকরণ নিয়ে তার আর কখনোই ডাউট থাকবে না। আমি আবারও বলি, হিসাব সমীকরণ অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কেননা তুমি এসএসসি তে পাবা, এইচএসসি তো হিসাব সমীকরণকে পাবা, এবং অ্যাডমিশনও তোমাকে হিসাব সমীকরণ সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা রাখতে হবে। অবশ্যই তোমাকে এই জন্য হিসাব সমীকরণের একটা বেসিক ধারণা রাখতে হবে। আমি বলতেছি তোমাদেরকে, যদি আমার বেসিক 3টা ক্লাস হিসাব সমীকরণের করো তাহলে তোমাদেরকে আর হিসাব সমীকরণের বেসিক নিয়ে চিন্তা করতে হবে না। যেন আরেকটা কথা বলি, যে হিসাবের শ্রেণী বিভাগ এই ক্লাসটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা এখানে আমি প্রমাণ করছি যে কিভাবে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়, বা আয় কিভাবে বৃদ্ধি পেলে ডেবিট হয়, ক্রেডিট হয়। এই জিনিসগুলো আমরা জাস্ট তোমাদেরকে শিখাইছি একদম এক্সাম্পলের সহিত, একবার প্র্যাকটিক্যালি তোমাদেরকে বুঝাইছি। যে জিনিসগুলো তুমি কিন্তু নেটে খুঁজে পাবো না সচরাচর, তো আমি তোমাদেরকে এই জিনিসগুলো শিখাইছি যাতে করে তোমরা তোমাদের বেসিকটা ক্লিয়ার রাখতে পারো। তাছাড়াও ডেবিট ক্রেডিট এই পার্টটা, এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা ডেবিট ক্রেডিট নির্ণয় যদি কোনো স্টুডেন্ট করতে না পারে তাহলে কিন্তু তার অ্যাকাউন্টিং বৃথা, বিকজ অ্যাকাউন্টিং মানেই হচ্ছে ডেবিট ক্রেডিট। অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে কেন ডেবিট হচ্ছে, কেন ক্রেডিট হচ্ছে। সেই এই ডেবিট ক্রেডিট কেন হচ্ছে, এই কথাগুলো কিন্তু আমি আমার ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করছি। তো আমি বলবো যে তোমাদের সাজেস্ট করবো অবশ্যই তোমাদের সেই ক্লাসগুলো করা উচিত। চলো আমরা আমাদের ক্লাসগুলো শুরু করি। দেখো আমরা আজকে কি পড়বো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে জাবেদা প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তো আমরা বিশেষ জাবেদার আজকে টাইপস গুলো সম্পর্কে জানবো। বিশেষ জাবেদাগুলো কি কি মনে আছে তোমাদের? অবশ্যই মনে আছে আশা করি। যে বিশেষ জাবেদাগুলো হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, দেন হচ্ছে নগদ জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। ওকে, তো এই জাবেদাগুলো সম্পর্কে আমরা আজকে এর নমুনা ছক দেখবো, প্লাস একটা হচ্ছে ক্রয় জাবেদা আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো। ওকে, আশা করি বুঝতে পারছো। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, স্পেশালি এসএসসি স্টুডেন্টদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এগুলো কিন্তু পরীক্ষা আসে। ওকে, তো চলো প্রথমে আমরা শুরু করবো কি দিয়ে? দেখো ক্রয় জাবেদা নমুনা ছক দিয়ে, ভালো করে দেখবে। হ্যাঁ, তারিখ, ক্রেডিট হিসাব খাত, চালান নং, শর্ত, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনার হিসাব ক্রেডিট। তো এটা কি? এটা হচ্ছে ক্রয় জাবেদার নমুনা ছক। আরেকবার দেখো। হ্যাঁ, কি বললাম? প্রথমে হচ্ছে তারিখ, দেন ক্রেডিট হিসাব খাত, চালান নং, শর্ত, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনার হিসাব ক্রেডিট। তো আমরা জানি যে ক্রয় জাবেদা কেন হয়। ক্রয় জাবেদা হচ্ছে ধারে ক্রয়কৃত পণ্যের জন্য হচ্ছে ক্রয় জাবেদা লেখা হয়। কি বললাম? ধারে ক্রয়কৃত পণ্য কেনার জন্য ক্রয় জাবেদা লেখা হয়। তো আমাদের ইয়া কি হবে দেখো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। দেন কি বললাম? তারিখ, ক্রেডিট হিসাব খাত, চালান নং, শর্ত, সূত্র। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ছকটা। দেখো আমরা ছকটা কিন্তু একটু প্র্যাকটিস করবো। হ্যাঁ, দেখো আমরা একটা ছকটা একটু আঁকার চেষ্টা করি। সরি, চলো আমরা একটা ছকটা আঁকি। হ্যাঁ, দেখো ছকটা তোমাদেরকে আমি তোমাদের সুবিধার্থে তোমাদেরকে আঁকায় শেখাই দিচ্ছি, যাতে তোমরা হচ্ছে বলতে না পারো যে ভাইয়া জাস্ট নিজে আগে থেকে আঁকে রাখছে, ওটাই আমাদেরকে এক্সপ্লেন করলো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। যেহেতু আমরা অ্যাকাউন্টিং স্টুডেন্ট, অবশ্যই আমাদেরকে ছকগুলা ভালো করে আঁকা শিখতে হবে, তা না হলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো না। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের কি ছিল? প্রথমে আমাদের ছিল হচ্ছে তারিখ। ঠিক আছে, তারপর নেক্সট কি লিখছি? ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত। দেন কি আছে? দেন হচ্ছে শর্ত, তারপর হচ্ছে চালান নং,
ঠিক আছে, দেন কি আছে লিখছি আমরা এখানে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট। তো এটা হচ্ছে আমাদের ক্রয় জাবেদার নমুনা ছক। ঠিক আছে, আমরা একটা ক্রয় জাবেদা প্র্যাকটিস করব যদিও নেক্সটে, বাট দেখো আমি তোমাদেরকে আরেকবার বলি যে প্রথমে কি হবে আমাদের ক্রয় জাবেদা হচ্ছে তারিখ, দেন ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ক্রয় জাবেদার নমুনা ছকটা কিরকম। ঠিক আছে, তো চলো সরি একটু তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা ক্রয় জাবেদাটা কিভাবে করছি। এখন একটা দেখো এক্সাম্পল দিচ্ছে যেখানে কি বলছে, আগে আমরা প্রশ্ন দেখি, উপরোক্ত লেনদেনগুলোর ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করো। ঠিক আছে, আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করবো। দেখি, আমরা জানি ক্রয় জাবেদা কেন প্রস্তুত করা হয়, ধারে ক্রয়কৃত পণ্যের জন্য ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। দেখি চলো আমরা এখানে কি বলছে, জনাব আরমান একজন মুদি পণ্যের পাইকারি ব্যবসায়ী। কি বললো, জনাব আরমান একজন মুদি পণ্যের পাইকারি ব্যবসায়ী। 2014 সালে কতিপয় লেনদেনগুলো কি কি দেখো, সেপ্টেম্বর 1 কি করছে, ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে 50 কেজি বস্তার 2500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাউল ক্রয় করছে। হ্যাঁ, জিনিসটা কনফিউজিং না, মানে 50 কেজি বস্তার 2500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাউল ক্রয় করছে। ঠিক আছে, নেক্সট কি বলছে, সেপ্টেম্বর 5-এ ইরফান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি 105 টাকা করে 200 কেজি ডাল ক্রয় করছে এবং কারবারি বাট্টা কত, কারবারি বাট্টা হচ্ছে আমাদের 5% এবং চালান হচ্ছে 432। এখানেও দেখো কারবারি বাট্টা কত রয়েছে 3% এবং চালান কত, চালান নাম্বার হচ্ছে 123। নেক্সট দেখো, সেপ্টেম্বর 12 ফারহান অ্যান্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান, ডেবিট নোট নং। তো এটা কি ক্রয় জাবেদা আসবে না? আমরা জানি যে ক্রয় জাবেদায় ধারে ক্রয়কৃত পণ্যের জন্য ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। যেহেতু এটা ফেরত আসছে, তো এটা আমরা কি করব, ফেরত আসছে এটা আমরা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা অন্তর্ভুক্ত করব। নেক্সট কি বলছে, যে ইনফান্ট ট্রেডার্সকে 20 কেজি চাল ডাল নমুনা মাফিক না হয় ফেরত প্রদান। তো এটারও কোনো কাজ নাই, এই দুইটা কাজই হচ্ছে আমাদের ক্রয় ফেরত জাবেদা হবে। তো আমাদের এই দুটার কোনো কাজ নাই, আমাদের প্রথম দুইটা কাজ হচ্ছে ক্রয় জাবেদা আমাদেরকে প্রথম দুইটা দেখাইতে হবে। তো আশা করি বুঝতে পারতেছো। আমি আবারও বলি তোমাদেরকে, ক্রয় জাবেদা মানে হচ্ছে ধারে ক্রয়কৃত পণ্যের জন্য আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করে থাকি। ঠিক আছে, যদি পণ্য ফেরত যেত ক্রয়ের, তাহলে তখন আমরা কি করতাম, ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতাম। আশা করি বুঝতে পারছো। সো এই দুইটা যে 12 তারিখ এবং 18 তারিখ এই দুইটা লেনদেন আমাদের হবে না, এই দুইটার কাজ হচ্ছে আমাদের ক্রয় ফেরত জাবেদায়। তো আমরা কি করব, ক্রয় জাবেদা প্রস্তুত করব, আমরা প্রস্তুত করব হচ্ছে ক্রয় জাবেদা। চলো তার আগে একটা কথা বলি তোমাদেরকে, দেখো আমরা জানি যে আমরা কি বুঝলাম, যে এই দুইটা কাজ আমাদেরকে 1 তারিখ এবং 5 তারিখের কাজটা হচ্ছে আমাদেরকে ক্রয় জাবেদা ইনক্লুড করতে হবে এবং এই দুটার কাজ আমাদের হবে না। তো এখন আমি তোমাদেরকে দেখা একটা ছবি তুলে রাখছি যে এই যে প্রশ্নটার, তো ছবিটা আমরা নেক্সট করব। তোমরা একটা ভালো করে স্ক্রিনশট রাখে নাও যদি ক্লিয়ার ধারণা রাখতে চাও। আমি অবশ্য পরে পরে বলবো, তোমরা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনো তাও হবে। ঠিক আছে, তো চলো আমরা আমাদের স্লাইডে যাই ম্যাথটা করার জন্য। আমি তোমাদেরকে আবারও বলতেছি, অবশ্যই তোমাদেরকে কিন্তু জাবেদার নমুনা ছকগুলো অবশ্যই ভালো করে জানতে হবে। যদি তুমি মনে করো এক্সামে তুমি জাবেদা নাও পারতেছো, বাট তুমি যদি ছকটা আঁকে দাও, তাহলে কিন্তু তুমি 4-এর মধ্যে 2 পাইতে পারো। স্যারের মুড ভালো থাকলে 2 পাবা, কিন্তু 1 মার্কস পাবা, বিকজ বোর্ডে স্যাররা নাম্বার দেয়, বুঝছো, নাম্বার স্যাররা অবহেলা করে। তুমি যদি কিছু খাতায় লিখতে পারো মানসম্মত, তোমাকে নাম্বার অবশ্যই স্যার দিতে বাধ্য। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই ছকগুলা ভালো করে মুখস্থ করে নেবা এবং প্র্যাকটিস বেশি বেশি করবা, তাহলে মুখস্থ করার বেশি প্রয়োজন হবে না। ওকে, তো দেখো আমরা কি দেখছি, কি যে আমরা জানি যে ক্রয় জাবেদার আমাদের নমুনা ছকটা কি ছিল, জনাব আরমানের ক্রয় জাবেদা। তো প্রথমে তারিখ, তারপর হচ্ছে ক্রেডিট হিসাব খাত, চালান নম্বর, শর্ত, সূত্র, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব। ঠিক আছে, তো এটা হলো গেল। তো চলো আমরা শুরু করি যে কি বলছে, সেপ্টেম্বর 1, 2024 সাল, সেপ্টেম্বর 1। ঠিক আছে, কি বলছে, ফারহান অ্যান্ড ব্রাদার্স। তো লিখলাম ফারহান অ্যান্ড ব্রাদার্স, ফারহান অ্যান্ড ব্রাদার্স। ওকে, ফারহান অ্যান্ড ব্রাদার্স এর নিকট 50 কেজি বস্তার 2500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাল ক্রয় করছে এবং কারবারি বাট্টা কত, তো আমরা কারবারি বাট্টা হচ্ছে 3%। তো আমরা লিখবো কি, 50 কেজি বস্তা, হ্যাঁ 50 কেজি বস্তা
তারপর হচ্ছে 50 গুণন 2500, কত হলো আমাদের টোটাল 1,25,000 টাকা। ঠিক আছে, 1,25,000 থেকে কত বাদ যাবে, কারবারি বারটা 3% বাদ যাবে। দেখো আমরা লিখলাম মোট কত হয়েছে 1,25,000, 50 গুণন, হ্যাঁ আমরা জাস্ট তোমাদেরকে কথা বলতেছি, গুণন 3% কারবারি বারটা। ঠিক আছে, 3% কারবারি বারটা কত হচ্ছে আমাদের 1,25,000 টাকার, তো 3750 টাকা যেটা বাদ যাবে। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখানোর জন্য বলতেছি, তোমরা চাইলে এটা না ক্যালকুলেশনটা নাও দেখাইতে পারো, তোমার বাইরে রাফ করতে পারো। আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য বলতেছি যে হচ্ছে 1,25,000 থেকে আমরা বাদ দিব 3750। ঠিক আছে, 1,25,000, হ্যাঁ মাইনাস, তাহলে আমাদের কত আসতেছে, তাহলে আমাদের আসতেছে কত আসতেছে এখানে দেখো যে 1,21,000, সরি আমার একটু সমস্যা হচ্ছে, এত মাইন্ড করিও না। 1,21,250। ঠিক আছে, তো আমাদের এখানে কারবারি বারটা কত ছিল, চালান নাম্বার কত ছিল, তোমাদেরকে চালান নাম্বারটা কিন্তু লিখতে হবে, যেগুলো ইনফরমেশন আছে অবশ্যই সেই ইনফরমেশন একুরেট রাখতে হবে। চালান নম্বর ছিল আমাদের 123। শর্ত কি কোনো দেওয়া আছে না, কোনো শর্ত দেওয়া নেই, তার মানে শর্তটা আমাদের জাস্ট এমনি টিক দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। ওকে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 5 তারিখে ইরফান এন্ড ব্রাদার্স কি করছে, মানে 105 টাকা কেজি করে, কি করে 105 টাকা করে 200 কেজি ডাল ক্রয় করছে। হ্যাঁ, 105 গুণন 200 কত হচ্ছে, 105 গুণন কত 200। ঠিক আছে, তাহলে কত আসছে আমাদের টোটাল 21,000। ঠিক আছে, 21,000 থেকে আমরা কি করব, কারবারি বারটা কত ছিল আমাদের, কারবারি বারটা হচ্ছে 5% আমাদেরকে বাদ দিতে হবে। ঠিক আছে, কারবারি বারটা 5% করলাম, তাহলে আমরা এটা কি করব, বাদ দিব। ঠিক আছে, কারবারিটা আমাদের কত হচ্ছে তাহলে 1,050 টাকা। হ্যাঁ, 5% যদি হয় তাহলে 1,050 টাকা হচ্ছে আমাদের কারবারি বারটা। তো আমাদের কত আসতেছে, 21,000 থেকে আমরা যদি 21,000 থেকে যদি আমরা মাইনাস করি হচ্ছে 1,050 টাকা, তাহলে আমাদের কত আসতেছে 19,950 টাকা। ঠিক আছে, 19,950 টাকা। তো এইটা হচ্ছে আমাদের সিম্পল জিনিস, যে আমরা কি করলাম, প্রথমে ফারহান ব্রাদার্স কি করছে, ফারহান ব্রাদার্স করছে কি 50 টাকা বস্তার 50 কেজি বস্তা, যেটা 50 কেজি বস্তা 2500 টাকা করে কিনছে, এবং কারবারি বারটা কত হয়েছে, কারবারি বারটা 3%, যেটা বাদ দিয়ে আমরা পাইছি হচ্ছে আমাদের টোটাল 1,21,250। নেক্সট কি করছে, নেক্সট 105 টাকা কেজি ধরে 200 কেজি ডাল ক্রয় করছে, যেটা আমরা লিখছি হচ্ছে এখানে টোটাল করে, আর কারবারি বারটাতে 5% বাদ দিছি, তো আমাদের কত আসছে 19,950। তো জাস্ট এই দুটো টোটাল করে দিলে আমাদের ক্রয় যাবেটা হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এটা টোটাল করে দেই, তা হচ্ছে কি 121,250 প্লাস হচ্ছে কত 19,950। হ্যাঁ, 1,41,200। তো আমি তোমাদেরকে এই যে ক্যালকুলেটর গুলো এত আস্তে আস্তে কেন বললাম, আমি কিন্তু চাইলে এটা মুখস্থ করে বসাই দিতে পারতাম, যাচ্ছে না। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, সিম্পল ভাবে করালাম, যাতে করে তোমাদের মনে করে ডাউট না থাকে। ঠিক আছে, তো আমরা ক্রয় জাবেদা তোমরা আশা করি বুঝতে পারছো যে ক্রয় জাবেদা কিভাবে করতে হয়। তো ঠিক সেম ভাবে আমাদেরকে বিক্রয় জাবেদা করতে হবে, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এবং আমাদেরকে নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা করতে হবে। জাস্ট পার্থক্য কি, বিক্রয় জাবেদায় ধারে বিক্রয়কৃত যে আছে না, আমরা যে ধারে যে বিক্রয় করি ওটার জন্য বিক্রয় ফেরত বিক্রয় জাবেদা, দেন ধারে বিক্রয় যে ফেরতটা দিব ওটার জন্য বিক্রয় ফেরত জাবেদা, এটা পড়তে হবে। আর ক্রয় ফেরত তো বললাম তোমাদেরকে, নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা কখন করতে হয়, যখন নগদ আসে এবং নগদ যায়। নগদ প্রাপ্তি যখন নগদ আসবে তখন আমরা নগদ প্রাপ্তি জাবেদা করব, এবং যখন নগদ প্রদান করব তখন আমরা কি বলবো, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। এটা হচ্ছে আমাদের ডিফারেন্স। আমি জাস্ট তোমাদেরকে একটা দেখাইলাম যে নগদ ক্রয় জাবেদা তোমাদেরকে এক্সাম্পলের সহিত দেখাইলাম, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবা। কিন্তু আমি তোমাদেরকে বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত, ক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদার
নমুনা ছকগুলো দেখাবো, ঠিক আছে, যাতে করে তোমরা একটু ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারো। ওকে, চলো তো এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো এবার কি আসছে, বিক্রয় জাবেদা। তো ঠিক আছে, আমরা কি জানি বিক্রয়, দেখো বিক্রয় জাবেদা প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য বিক্রয় লিপিত হয়। কি বললাম, বাকিতে পণ্য। আমি আবারও বলতেছি যে সকল বাকিতে পণ্য লিপিবদ্ধ হয় বিক্রয় জাবেদায়। তো বিক্রয় জাবেদার নমুনা ছক কি দেখো, তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং, সূত্র, দেনাদার হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, আরেকবার দেখো, তারিখ, ডেবিট হিসাব খাত, দেন চালান নং, সূত্র, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এটা হচ্ছে আমাদের বিক্রয় জাবেদার নমুনা ছক। বইয়েও আছে, চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, তো চলো আমরা নেক্সট দেখি, আর আরেকবার দেখি সুযোগ দিয়ে। হ্যাঁ দেখো, স্ক্রিনশটটা দেখে নাও একবার, যদি তোমার ইচ্ছা করে তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, যাতে তোমাদের হেল্পফুল হবে। ওকে, তো নেক্সট দেখি। দেখো এবার কি বলছে, ক্রয় ফেরত জাবেদা। ঠিক আছে, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা। কি বললাম, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়, যেটা আমি আগেও বলছি। দেখো প্রথমে আমাদের তারিখটা মাস লাগবে, তারপর ডেবিট হিসাব খাত, দেন হচ্ছে ডেবিট নোট নং, এবং হচ্ছে সূত্র, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আবার দেখো, হ্যাঁ ভালো করে দেখো, তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নং, সূত্র, পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে এটা ভালো করে জানতে হবে। এখন তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে করে তোমাদের এই শখটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা থাকে। আমি আবারও বলতেছি, তুমি কিন্তু এসএসসি তে অবশ্যই ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, অবশ্যই এখান থেকে একটা না একটা প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে। তো দ্যাটস ওয়াই তোমাকে এই ছকটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে এবং এগুলো ম্যাথ করতে হবে, তোমাকে ম্যাথ করে বুঝতে হবে। ওকে, তো চলো আমরা নেক্সট দেখবো। এবার কি করবো আমরা, বিক্রয় ফেরত জাবেদা। ঠিক আছে, বিক্রয় ফেরত জাবেদা কি দেখো, বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত গেলে বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তো দেখো বিক্রয় ফেরত জাবেদা কি কি দেখো, তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নং, সূত্র, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো আমি তোমাদেরকে বলতেছি যে এই ছকগুলো একটু মানে প্র্যাকটিস যদি না করো তাহলে তোমাকে কনফিউজিং মনে হবে। অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, প্র্যাকটিস রেগুলার করতে হবে। প্র্যাকটিস না করলে তুমি কখনো এই ছকগুলা মনে রাখতে পারবে না। বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি মনে থাকবে। আজকে একটু শিখলা, কালকে আবার প্র্যাকটিস করো না, ভুলে যাবে। তো অবশ্যই তোমাকে প্র্যাকটিস কয়েকবার করতে হবে এবং ম্যাথ করতে হবে, তাহলেই তোমার মনে থাকবে। যদি ভাবো যে আমি মুখস্থ করে রাখবো, হবে না, প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিস করলেই মনে থাকবে। ঠিক আছে, তো আমার নমুনা ছকটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। ওকে, কি বললাম যে বাকিতে ক্রয় পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। চলো আমরা নেক্সটটা দেখি। তো দেখো কি হচ্ছে, আমার নেক্সট আসছে কি, নগদ প্রাপ্তি জাবেদা। তো আমি তোমাদেরকে আগেই বলছি নগদ প্রাপ্তি জাবেদা কি, যখন প্রতিষ্ঠানের নগদ প্রদান, আদান প্রদান, নগদ প্রাপ্তি হবে তখন সেটাকে আমরা বলবো নগদ প্রাপ্তি জাবেদা। ঠিক আছে, এটা কিন্তু নগদান বইয়ের সাথে রিলেটেড। ঠিক আছে, নগদ অবশ্যই আমাদেরকে নগদে প্রাপ্তি হইতে হবে, তখনই আমরা কি করব, নগদে প্রাপ্তি হলে তখন আমরা সেটাকে নগদ প্রাপ্তি জাবেদা লিখবো। এবং যদি ধারে হয় তখন কি করব, ধারে হলে আমরা ক্রয় জাবেদায় লিখবো। ঠিক আছে, নগদ হলে নগদ প্রাপ্তি জাবেদায়, ধারে হইলে ক্রয় জাবেদায়। আশা করি বুঝতে পারছো। তো দেখো ছকটা, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদ টাকা ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেন কি হচ্ছে দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তো এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। আবার দেখো, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, তারপর হচ্ছে নগদ ডেবিট হবে, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তো আশা করি বুঝতে পারছো। একটা স্ক্রিনশট রাখে দাও, ওকে, কাজে লাগবে। ঠিক আছে, আশা করি লিখছো। নেক্সট দেখো, নগদ প্রদান জাবেদা কি, নগদ প্রদান জাবেদা হচ্ছে যখন প্রতিষ্ঠান নগদ কোনো কিছু প্রদান করে তখন সেটাকে আমরা বলতেছি নগদ প্রদান জাবেদা। যদি সেটা নগদ না হয় তাহলে অবশ্যই সেটা কখনো নগদ প্রাপ্তিতে আসবে না, অবশ্যই নগদ টাকার লেনদেন রিলেটেড থাকতে হবে, তাহলে আমরা সেটাকে বলবো নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করব। ওকে, দেখো কি বলছে, প্রথম হচ্ছে তারিখ, চেক নম্বরের ঘর, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ডেবিট এবং নগদ বার্তা হচ্ছে ক্রেডিট। তো
এইটা হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা। তো আমরা একে একে হচ্ছে কি করলাম, একে একে হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদার নমুনা ছকটা দেখলাম, সাথে সাথে ক্রয় জাবেদাটা প্র্যাকটিস করলাম ম্যাথের সাহায্যে। আমি তোমাদেরকে বলবো সবগুলো জাবেদার একটা একটা করে ম্যাথ প্র্যাকটিস করো এবং ছকটা মনে রাখার চেষ্টা করো প্র্যাকটিস করে, কেননা তুমি অবশ্যই কমন পাবা। এইচএসসি তেও অবশ্যই ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এগুলো থেকে আসে, বাট এইচে তো অবশ্যই কম আসে, বাট এসএসসি তে অবশ্যই আসে। তো অবশ্যই তোমাকে এই ছকগুলো ভালো করে ধারণা রাখতে হবে। তো চলো আমরা হচ্ছে কি করব, দেখো নেক্সট আমাদের স্লাইডে কি রাখা আছে। হ্যাঁ, এটা জিনিসটা ইম্পর্টেন্ট, অনেকক্ষণ থেকে আমরা বাট্টা নিয়ে কথা বলতেছিলাম, বাট কি বাট্টা জিনিসটা কি এখন তোমাদেরকে আমি ক্লিয়ার করি, ঠিক আছে? এই ক্লাসটা জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো বাট্টা জিনিসটা কি, বাট্টা জিনিসটা হচ্ছে কোনো লিখিত মূল্য থেকে কম মূল্য নেওয়া, সেটাকে বলতেছি বাট্টা। কি বললাম, কেমন করে জিনিসের দাম হচ্ছে 500 টাকা, সেটা থেকে আমরা হচ্ছে একটু কম মূল্য, দোকানদার একটু কম মূল্য রাখছে, মানে 200 টাকা, সরি 500 টাকা রাখছে, 30 টাকা কম, 40 টাকা কম রাখছে, কমে বিক্রি করেছে, সেটাকে আমরা কি বলতেছি বাট্টা। কি বললাম যে দেখো 500 টাকার জিনিসের দাম, সেটা থেকে আমাদেরকে 200 টাকা কত দিছে, ধর 20 টাকা কম দিছে, তাহলে 480 টাকায় দিছে, এটাকে আমরা বলতেছি 20 টাকা। যে 20 টাকা পাইছি ওটাকে আমরা বলতেছি বাট্টা। ওকে, তো কারবার দেখো বাট্টা আবার দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা, ঠিক আছে? কারবারি বাট্টা দুই প্রকার। তো কারবারি বাট্টা কি বলে, কারবারি বাট্টা হচ্ছে মনে করো একটা পণ্যের লিখিত মূল্য রয়েছে কত, মনে করো একটা পণ্যের লিখিত মূল্য রয়েছে 1000 টাকা। কি বললাম, কারবারি বাট্টা কি জিনিসটা ভালো করে বুঝবে। হ্যাঁ, 1000 টাকা একটা পণ্যের লিখিত মূল্য রয়েছে, কিন্তু সেই লিখিত মূল্য থেকেই কি করলো, ব্যবসায়ী হচ্ছে তোমাকে 200 টাকা ছাড় দিল, 200 টাকা ছাড় দিল, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি কারবারি বাট্টা। মানে একটা পণ্য লিখিত মূল্য রয়েছে 1000 টাকা, কিন্তু তুমি যখন জিনিসটা ক্রয় করতে যাচ্ছ তখন তোমার কি করলো, তোমাকে ব্যবসায়ী 200 টাকা কম রাখলো, তো আমরা সেটাকে বলতেছি কারবারি বাট্টা। তো দেখো কারবারি বাট্টা, কারবারি বাট্টা আবার দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা, একটা হচ্ছে বিক্রয় বাট্টা। তো এটা ক্রেতার জন্য ক্রয় বাট্টা এবং বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা। ওকে, কি বললাম, ক্রেতার জন্য এটা ক্রয় বাট্টা এবং বিক্রেতার জন্য এটা হচ্ছে বিক্রয় বাট্টা। তো কি বললাম আরেকবার শোনো, যে কারবারি বাট্টা যে পণ্যটা লিখিত মূল্য থাকবে তার থেকে যে কম মূল্য দিচ্ছে সেটাকে আমরা বলতেছি কারবারি বাট্টা। এখন আমাদের কারবারি বাট্টা কত, 1000 টাকা লিখছি, পণ্য ছিল 200 টাকা আমাদেরকে দিছে, তার মানে হচ্ছে আমাদের কারবারি বাট্টা হচ্ছে 200%, এবং ক্রয় বাট্টা হচ্ছে ক্রেতার জন্য ক্রয় বাট্টা, বিক্রেতার জন্য হচ্ছে বিক্রয় বাট্টা। ওকে, তো নেক্সটটা দেখি চলো, নগদ বাট্টা। নগদ বাট্টা কি, নগদ বাট্টা হচ্ছে মনে করো তুমি ধারে, ব্যবসায়ী তোমাকে ধারে পণ্য দিয়েছে, হ্যাঁ পণ্য দিয়েছে, আমাকে 1000 টাকার পণ্য দিছে, ভালো করে বুঝবা, হ্যাঁ তোমাকে 1000 টাকার পণ্য অলরেডি দিয়ে দিছে। আচ্ছা 1000 টাকার পণ্য বাদ দিলাম না, আমরা যেহেতু পণ্যটা কিনছি কত দিয়ে, পণ্যটা কিনলাম 800 টাকা দিয়ে, মনে করো 800 টাকা দিয়ে পণ্যটা কিনছি, কেনার পর কত হলো 800 টাকায় ধরো আমরা বাকিতে কিনছি, ঠিক আছে? আমাদেরকে কিন্তু কারবারি বাট্টা 200 মানে 200 টাকা দিছে, তো আমরা 800 টাকা দিয়ে আমাদের পণ্যটা কিনছি, কিন্তু পণ্যটা কিনছি বাকিতে, ঠিক আছে? তো বাকিতে যখন আমরা কিনছি, তো আমরা যখন বাকিতে যখন কিনছি, কিন্তু আমরা এখন টাকাটা দিচ্ছি না, তো ব্যবসায়ী কি করলো, ব্যবসায়ী আমাদেরকে অফার করলো যে আপনি যদি আমাদের টাকাটা 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করেন, তখন আমরা আপনাকে 800 টাকা দিতে হবে না, আপনাকে দিতে হবে হচ্ছে 700 টাকা। এটাকে আমরা বলতেছি নগদ বাট্টা, মানে দেনা পাওনা নিষ্পত্তির জন্য ব্যবসায়ী যখন তোমাকে ডিসকাউন্ট দিচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি নগদ বাট্টা। বুঝতে পারছো? তুমি 1000 টাকা দিয়ে 1000 টাকা যে পণ্যটা ছিল তোমাকে 800 টাকায় তুমি এটা কিনছো, কিন্তু যে 800 টাকা দিয়ে কিনছো ওটা কিন্তু তুমি বাকিতে কিনছো। আমি তোমাকে জাস্ট সাপোজ করতে বলতেছি যে বাকিতে কিনতে হবে এমন কিন্তু না। তো এই জন্যই আমরা কারবারি বাট্টা পাইছি অলরেডি, দেন কি করেছে, আমরা 800 টাকা দিয়ে বাকিটা পণ্য যে কিনছি, ওই কেনার পর টাকা আমরা দিচ্ছিলাম না, তো ব্যবসায়ী কি করলো, আমাদেরকে যে অফার করলো যদি তুমি 10 দিনের মধ্যে পণ্য পরিশোধ করতে পারো তাহলে তোমাকে আমি 100 টাকা আরো ডিসকাউন্ট দেবো, তার মানে আমরা 100 টাকা আরো ডিসকাউন্ট পাইলাম, এটাকে আমরা বলতেছি নগদ বাট্টা। তো কি বললাম যে এটা হচ্ছে বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা কাদের জন্য, ক্রেতার জন্য এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, বিকজ ক্রেতা হইছে আয় এবং বিক্রেতা করছে এটা প্রদান, দ্যাটস ওয়াই বিক্রেতা এটাকে বলতেছে প্রদত্ত বাট্টা। আশা করি বুঝতে পারছো জিনিসটা। তো আরেকবার আমি ক্লিয়ার করি, কারবারি বাট্টা জিনিসটা কি, লিখিত মূল্য থেকে যখন ব্যবসায়ী তোমাকে কম মূল্যে পণ্য বিক্রি করবে সেটাকে আমরা বলতেছি কারবারি বাট্টা, ঠিক আছে? কারবারি বাট্টা হচ্ছে কি, ক্রয় বাট্টা, ক্রেতার জন্য ক্রয় বাট্টা, বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা। আশা করি জিনিসটা ক্লিয়ার। নেক্সট কি বলতেছে, নগদ বাট্টা। দেনা পাওনা নিষ্পত্তির জন্য যখন বিক্রেতা যখন তোমাকে কিছু ছাড় দেয় অর্থ, সেটাকে আমরা বলতেছি হচ্ছে নগদ বাট্টা। তো নগদ বাট্টা হচ্ছে বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা এবং ক্রেতার জন্য হচ্ছে প্রাপ্ত বাট্টা, বিকজ
ক্রেতা পাইছে হচ্ছে ক্রেতার আয় হয়েছে জন্য এটা ক্রেতার প্রাপ্ত বার্তা, এবং বিক্রেতা ক্রেতাকে দিয়েছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি, প্রদত্ত বার্তা। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। আর বার্তা 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 অনেক বলছি, তো অবশ্যই তোমাকে ভিডিও ঠান্ডা মাথায় বুঝতে হবে। অনেক স্টুডেন্ট কিন্তু এই বার্তা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারে না, এই জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এটা ক্লিয়ার কনসেপ্ট তোমার থাকা খুবই একটা বেশি গুরুত্বপূর্ণ। বিকজ বার্তাগুলো কিন্তু অনেক সময় প্রশ্নে চলে আসে, এবং অ্যাডমিশনে কিন্তু বার্তা সম্পর্কে এমসিকিউ আসে, তো অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আর আমি তোমাদেরকে বলবো যে যদি তোমাদের সমস্যা হয় বুঝতে, অবশ্যই ভিডিওটাকে ব্যাক করে আবার প্রথম থেকে দেখবা, তাহলে তোমার সবকিছু ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। একবার না হলে দুইবার, দুইবার না হলে তিনবার ভিডিওটা দেখো, অবশ্যই তোমার কথাগুলো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, তাহলে পরে তুমি নিজেই বলতে পারবা, নিজেই বুঝতে পারবা। ওকে, তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদের ক্লাসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। আমি তোমাদেরকে বলতেছি এই ক্লাসগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বিকজ যারা বেসিক ক্লিয়ার রাখে তারা নিজেরা এই ক্লাসগুলো করতে পারে। তো ডেবিট ক্রেডিট নির্ণয়, যেটা হচ্ছে হিসাব সমীকরণ, এই ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমি অনেক ভালো করে ডিটেলসে তোমাদের সেই ক্লাসগুলো এক্সপ্লেন করছি। তো অবশ্যই সেই ক্লাসগুলো করবা, আশা করি তোমরা উপকৃত হবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।